গুড মর্নিং। আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। তা আজকে হঠাৎ ট্রেনের মধ্যে আমরা এখন জাস্ট কলকাতা স্টেশন থেকে রওনা দিলাম। এটা হলো হাজারদুয়ারি এক্সপ্রেস। বেসিক্যালি এইটা আমার ডেইলি শিডিউল, প্রত্যেক বুধবারই এরকমভাবেই শুরু হয়। আজকে বেসিক্যালি এরকম হঠাৎ এরকম একটা ভিডিও আপনার হঠাৎ ইচ্ছে হলো এটা যে সারাদিন ধরে কীরকম চলে আমাদের লাইফ, হেকটিক শিডিউল কীরকমভাবে যায় আর কেন হেকটিক সেটাও আজকে আপনারা সবাই মিলেই জানতে পারবেন। তো আমাকে অনেকে বলেও ছিল যে এরকম একটা কীভাবে মেনটেন করছেন, যে সকাল থেকে রাত অবধি চলছে, বিভিন্ন জায়গায় এতগুলো জায়গায় মেনটেন হচ্ছে। সেটাই আজকে আমরা একটু শেয়ার করব। ওই জন্যই আজকে আমার সাথে ফটোগ্রাফার থাকবে আয়ুষ। দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা শ্যুট করছি এখানে, নয়তো কলকাতা স্টেশনের সামনেই হয়তো শ্যুট করতাম। তা যাই হোক, আজকে মানে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা যেখানে পৌঁছবো নেক্সট ডেস্টিনেশন 8:20-র মধ্যে রানাঘাট পৌঁছে যাব। আমি সাধারণত বুধবার আর রবিবার এরকমভাবেই দিন শুরু করি। তা আজকে দেখা যাক কেমন কী যায়, আর সবথেকে বেশি হচ্ছে কতটা হেকটিক হয়, সেটাই আজকে আমাদের দেখার বিষয়। চলো। বেসিক্যালি জার্নিটা মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টার। এখান থেকে রানাঘাট 6:50 নাগাদ আমাদের হাজারদুয়ারি ছাড়ে প্রত্যেকদিন কলকাতা স্টেশন থেকে। তা আমি যেটা করি প্রতিদিন 6:50-এ উঠে এখানে একটা ছোটো ন্যাপ নিয়ে নিই। আজকেও সেরকম একটা নিয়ে নিই, এখন 8:10-এর মধ্যে পৌঁছবো। আর হাজারদুয়ারি খুব ভালো ট্রেন, যারা মুর্শিদাবাদে প্রত্যেকদিন যায় তাদের জন্য বেস্ট। আর তার জন্য আমি সবার সাথে সবাই মোটামুটি এখানে ন্যাপ নেবে, এখন চা ওঠা অবধি একটা সুন্দর ন্যাপ হয়ে যায়।
বেসিক্যালি আমি হাজারদুয়ারিতেই চা খাই, ঠিক আছে। মানে কার্তিকদা বলে একজন আছে, প্রত্যেক সপ্তাহে বুধবার রবিবার রোজই ওর ডিউটি থাকে। আজকে কোর্টে নিয়ে আসি। এটা হলো রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আবার হাজারদুয়ারিটা দুবার চলে, একবারে প্ল্যাটফর্মটা নিতে চায় না, বড় ট্রেনটাই। এই ওভারব্রিজটা মোটামুটি 1 নম্বর থেকে পুরো ওই দিক থেকে কানেক্ট করে। তাও রেনোভেশন হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এখানে সমস্ত নর্থ বেঙ্গলের ট্রেন যাবে, প্ল্যাটফর্ম বড় হচ্ছে। এটা দিয়ে আমরা সিটির মধ্যে ঢুকবো, ওখানে গাড়ি থাকবে। আবার একটু ওয়েদার ভালো, তাহলে কালকে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এদিকেও হয়েছে। তাহলে আজকে হলো 4 জুন। এখন আমরা অলরেডি স্টার্ট করব। স্টার্ট তো করেই দিয়েছি, কিন্তু আমরা রানাঘাটের যে টোটাল চেম্বার শিডিউল সেই গাড়িতে শুরু করবো আর কি। এই গাড়িটা হচ্ছে আমার সাথে বুধবার রবিবার আর শনিবার হাফবেলা থাকে। আর আমার এখানে একটা ব্যাগ থাকে, এই ব্যাগটা হচ্ছে আমার চেম্বারের ব্যাগ, যেটা বেসিক্যালি গাড়ির মধ্যেই রাখা থাকে। আর আমার জিনিসপত্র যেগুলো চেম্বারে ইউজড হবে সেগুলো সব এখানে আমি ইউটিলাইজ করার জন্য নিয়ে নিই। আর আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে গোপালদাই থাকে মোটামুটি আমাদের সাথে। গোপালদা সব জানা আছে আমাদের চেম্বার শিডিউল, কোনো অসুবিধা নেই, পরপর চলতে থাকবে। আমরা ফার্স্ট স্টার্ট করব যেটা, সেটা হচ্ছে একদম রানাঘাটের প্রথম চেম্বার, সেটা হচ্ছে রথতলা বাস স্ট্যান্ড আছে এখানে একটা, রথতলা বাস স্ট্যান্ডে ওম মেডিকেল হল। ওখানে আমার 8:30 থেকে শিডিউল থাকে, আমরা একদম ডট 8:30টায় ঢুকছি। টাইমিং আমাদের একদম ডটই থাকে, তার কারণ সাধারণত হাজারদুয়ারি খুব একটা লেট করে না, আর খুব ভালো ট্রেন। যারা মুর্শিদাবাদে যায় তাদের জন্য তো ভীষণ ভালো। আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অনেক বন্ধু বান্ধবরা এখানে যাতায়াত করে, প্রত্যেক দিনই ওদের এই ট্রেনের শিডিউলে যাতায়াত হয় আর কি। তা ওদের জন্য তো ভীষণ ভালো ট্রেন, মানে 10টার মধ্যে ঢুকে যায়। আমার জন্যও ভালো, তার কারণ কোনো ঝামেলা থাকে না, আগে থেকে টিকিট কাটা থাকে। আর এসি চেয়ার কার্ডে 3 মাসের টিকিট আগে থেকে কাটতে হয়, নাহলে থাকে না। উঠি, ঘুমিয়ে পড়ি, সকাল 8:20 নেমে পড়ি, সকালের ঘুমটাও হয়ে যায় আর কি। ঠিক আছে, চলো, আমাদের চেম্বার চলে এসছে।
আমরা চলে এসেছি হচ্ছে রথতলা হোম মেডিকেল হল। এটা স্টেশনের একদম কাছে। আর এখানে ঠিক আছে, এই জায়গাটা ছিল এরকম, প্রথম থেকে এরকম ছিল। আমার গলব্লাডার অপারেশন করার পর গলব্লাডার অপারেশনের সাথে তো সম্পর্ক নেই। তখন তো সেটা ছিল না, সুগার মারা ছিল না। কত বছর আগে করেছিলেন? এই লকডাউনে করেছি। রাতে একদম ঘুম হচ্ছে না? রাতে একদম না, ঘুম হচ্ছে না? একদম ঘুম হচ্ছে না। সবসময় পায়ে ভারী হয়ে থাকে, পা ঝুলে যায়, খুব প্রচন্ড মাথা গরম। ঠিক আছে, নাম বলুন। শুক্লা সাহানি, তাই তো? যদি আগে থেকে আসতেন তাহলে হয়তো বাড়াবাড়ি হয়েছে, তাই আপনার সমস্যা মনে হচ্ছে। সকালে একটা খাওয়ার আছে। জল ঢুকছে এরকম অবস্থা। তাড়াতাড়ি করে আমি উঠে ওই আমার গাড়ি রুগীটা গেঞ্জিটা করছি, আমি ওই তাড়াতাড়ি করে উঠে ওই পাল্লা বন্ধ করতে গেলাম। খুব ঝড় উঠছে, এবার আমি দিকে দিকে গেলাম। ঠিক আছে, হলো কি ওই দেখাতাম ওই রাইটে দিকে আমরা ধরে দেখা যাচ্ছে সেখানে ব্যাপার আছে দেখা। আমি যথারী ওনার কাছে গেলাম, বললাম, তো বললাম তো উনি মোটামুটি ওই ক্যালকল দিলেন, একটা ক্যাসেট দিলেন, উমেশ, হ্যাঁ এই, আর ওই বললাম না ওই একটা ওই ফোনটা করবে ওই একটা ওষুধ, একটা হচ্ছে যে আমার ওই অ্যান্টিবায়োটিক দিলেন, বললো খুব হালকা দিচ্ছে, হ্যাঁ দেখা এটাই ওই সেই অ্যান্টিবায়োটিকটা খেলাম, বললো খুব হালকা দিচ্ছে, খেলাম, খেয়ে দেখলাম মানে জ্বরটা খুব একটা ইয়ে হচ্ছে না, কিন্তু জ্বরটা পার্টিকুলার আমরা ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে স্নান করছি, খাওয়া দাওয়া যেমন করার করছি, এসব করার পরে মোটামুটি ওই ধরুন আমরা ওই 2টোর থেকে ওই 2:30, 3টে, 3:30 এই মধ্যে আপনার টেম্পারেচার আসতো, সেটা আমার জেনারেলি 99 অবধি উঠেছে। না 99 ওঠেনি, গতকাল একবার বোধ হয় 98.6 এরকম। আচ্ছা, তা এখন
এইটা ছাড়া আর কোনো অসুবিধা আছে? না, এটা ছাড়া অন্য কোনো অসুবিধা নেই। সর্দি কাশি বা কিছু? না, নাক দিয়ে কখনো 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 তো আমি ওই রাত্রিগুলিকে মানে ওই প্রেশারের জন্য অনেকদিনই দেখাই, হ্যাঁ, প্রেশারের মেডিসিনের ডাক্তারবাবু? মেডিসিন এমনি মেডিসিন ঠিক আছে, প্রেশার নর্মাল আছে। হ্যাঁ, দেখি ওইদিকে তাকান, জোরে জোরে নিশ্বাস নিন। হ্যাঁ, আপনি তো ডক্সটেসেল খেয়েছেন, 5 দিন খাওয়া হয়ে গেছে, সেটা শেষ হয়েছে কবে? এটা শেষ হয়ে গেছে ধরুন আপনার এই গত মঙ্গলবার থেকেই খাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, তা ধরুন মঙ্গলবার এখানে সোমবার মঙ্গলবার থেকে আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার শেষ হয়ে গেছে। মানে রবি সোম মঙ্গল 3 দিন খাননি। রবি সোম মঙ্গল আসতে যেহেতু আপনার ওই 98 পয়েন্ট সামথিং 99 এরকমই আছে, হ্যাঁ হ্যাঁ এর বেশি আপনার হ্যাঁ, আপনি নেক্সট কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে ঠিক আছে বেস্ট অপশন হচ্ছে ব্লাড টেস্ট করা। তার কারণ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার তেমন কোনো জ্বর আসছে না, 100-র কাছাকাছিও হচ্ছে না, এরকম অবস্থায় সেকেন্ড অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো আপনার জন্য। বুঝতে পারছেন? আমি এখানে লিখে দিচ্ছি, যদি দেখেন আপনার এরকম 99, 98.4 যেটা আপনার নর্মাল টেম্পারেচার থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে, এরকম আজকে কালকে দুদিনও হচ্ছে, তাহলে কিন্তু একটু করে দিতে হবে আপনাকে ব্লাড টেস্ট। নমস্কার, আমি আশিস বাজপেয়ী। আর এখানে কতক্ষণ থেকে কাজ করছেন আপনি? স্টার্টিংয়ে মানে যেদিন থেকে ওপেনিং হয়েছে সেদিন থেকে। কত বছর হচ্ছে? এটা ওপেনিং হচ্ছে 2023, হ্যাঁ 2023, এই 3 ইয়ার্স রানিং আর কি। এখানে কি একটা ডক্টর আসে? ডাক্তার আছে, তবে ডক্টর রাজীব শিকদারের যে ভূমিকা এখানে সেটা অসামান্য, কারণ সপ্তাহে 3 দিন উনি এখানে প্র্যাকটিস করেন। বুধবার সকাল 8:30, শনিবার সকাল 9টা, আর রবিবার সকাল 8:30 থেকে। এবং রবিবার উনি ফেরার পথে যখন উনি ফিরছেন তখনও রাত্রির এই 9:30 থেকেও টাইম দিয়ে যায়। আর পেশেন্টসগুলোটা কেমন আছে? পেশেন্টের এখানে আমাদের ভালো মোটামুটি বেস আছে পেশেন্টের। আমাদের সাপ্তাহিক মোটামুটি 20-25টা পেশেন্ট তো হয়েই যায়, ঠিক আছে। আর পেশেন্টের অ্যাট এ টাইম এখন কি হচ্ছে, এখন আর আমাদের সেইভাবে আর মানে ডক্টর রাজীব শিকদারের জন্য স্পেশালি প্রচার করতে হয় না, ডক্টর রাজীব শিকদারের জন্য। আমাদের পেশেন্টই এখন পেশেন্ট নিয়ে আসছে, কারণ আমাদের যে প্রচার মাধ্যমটা এখন যে পেশেন্ট বেস উনি আজকে এখানে দেখে ফেলেছে, সেই পেশেন্ট বেস থেকে এখন পেশেন্ট বেস হচ্ছে আমাদের প্রচার মাধ্যম। পেশেন্টের রিভিউ অসাধারণ, কারণ এখানে তো মানে সত্যি কথা বলতে একবার ওনাকে যে পেশেন্ট দেখাই সেই পেশেন্ট তার বাড়ির লোককে নিয়ে আসে, তাহলে নিশ্চয়ই সেই রকম জায়গাটা পায় ওনার কাছ থেকে, যার জন্য তার বাড়ির লোককে দেখাতে মানে সে আদার্স লোক মানে বাড়িতে যে আদার্স ইয়ে থাকে তার বাবা মা অথবা সে তার মিসেসকে দেখাচ্ছে, সে সপ্তাহখানিক পরে তার মিসেস যখন মানে সুস্থ হয়ে গেল তখন সে তার বাবাকে নিয়ে একটা ট্রিটমেন্ট করে, তাহলে অবশ্যই যে গুড রিভিউ। তাহলে এইগুলো তো মানে একটা তার প্র্যাকটিস এতটা হাই লেভেল বলেই, তার প্র্যাকটিসের এতটা দূরদৃষ্টিতে আছে বলেই আজকে সে তার বাবা অথবা মা সে তার বাড়ির আদার্স লোককে দেখাতে নিয়ে আসছে সেই পেশেন্টকে। আর আপনাকে ডক্টর রাজীব কেমন লাগে? ভালো, গুড পার্সন, খুব মিত ব্যবহার, পেশেন্টের সাথে মানে একদম পুরো একজন ডক্টর সুলভ আচরণ। অ্যাকচুয়ালি আমরা মানে কি জানি যে ডাক্তারের কাছে পেশেন্ট ডাক্তারের কাছে আসা মানে তার ওষুধের চেয়ে বড় কথা তার ব্যবহারটা বেশি আর কি, যে সে কেমন ব্যবহার করে, কেমন মানে অনেক ডাক্তার থেকে শোনা যায় যে সে
পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে সেই ডাক্তার নাকি তাকে টাইমে দেয়নি, কিন্তু উনি তা না, উনি পেশেন্টকে একদম ধীরে সুস্থে দেখা থেকে শুরু করে, এতে পেশেন্টের রিভিউ যেটা আসে, পেশেন্ট বলে আমি ওষুধ খাওয়ার আগে আমার 30% রোগ কমে গেল। মানে এই যে সুন্দর যে ব্যবহার পেশেন্টের সাথে একজন মানে ডাক্তার সুলভ ব্যবহার, এ তো খুবই ভালো আর কি। নমস্কার। আমাদের গাড়িটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওই গাড়িটাতে একটু ডিসপুট ছিল, তাই গাড়িটা চেঞ্জ করে আনা হলো। দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি থাকে। তা আমাদের ফার্স্ট চেম্বার যেটা ছিল এটা হচ্ছে একদম রানাঘাটের যে রথতলা বাস স্ট্যান্ড তার পাশে ওম মেডিকেল হল। ওম মেডিকেল হল আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট অ্যাপোলো। ওখানে যে কটা পেশেন্ট ছিল, মোটামুটি একটা ডায়াবেটিক পেশেন্ট ছিল, কিছু রিভিউ পেশেন্ট ছিল, আর তার সাথে একটা ছিল হচ্ছে আমাদের ফিভার পেশেন্ট। এখন ফিভার পেশেন্ট খুব উঠছে, এখন বেশ কিছু ফিভার আমরা পাচ্ছি। কিভাবে ফিভার ট্যাকেল করতে হয়, কিভাবে ফিভার এলে কি কি করতে হয় বা কি কি করতে হয় না, এটার জন্য ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর তার সাথে ডায়াবেটিস ধরা পড়লে কী করতে হবে, লাইফস্টাইল কেমন হবে, খাওয়া দাওয়া কেমন হবে, সেগুলো নিয়েও ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আর ট্রেন লাইন, যেটা নিয়ে মেন আমার চ্যানেলের কন্টেন্ট, সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশান। আমি বারবার বলি যে পেশেন্ট আমরা যখন দেখি তখন পেশেন্টের সাথে কথা এবং পেশেন্টের সমস্যা, ওষুধ লেখা, এই সব নিয়েই প্রেসক্রিপশান চলে যায়, কিন্তু তাতে কিন্তু কোনো লাইফস্টাইল মডিফিকেশান কেমনভাবে হবে, ওষুধ না খেয়ে শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশান করে কিভাবে কমানো যেতে পারে কোনো ডিজিজ, সেগুলো নিয়েই কিন্তু বক্তব্য। কোনো ডাক্তারবাবুরই সময়ও হয় না, আমারও সময় হয় না, তার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এবং সেইটা যাতে সাধারণ লোকজন, নন মেডিকো যারা আমার পেশেন্ট, তারা যাতে দেখে কিছুটা বেনিফিট হয়, তার জন্যই কিন্তু এগুলো করা। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশানের উপরে পুরো চ্যানেলের কন্টেন্ট থাকে। তা আজকে এই বিষয়ে একটা বলি, যেটা তখন ট্রেনের মধ্যে পুরোপুরি বলা হলো না। তা আমাকে বেশ কিছু পেশেন্ট, আমি যেখানে চেম্বার করি, তাদের সবার বক্তব্য থাকে ডাক্তারবাবু মধ্যমগ্রামে থাকছেন চেম্বারে, আবার কখনো মালদা থাকছেন, কখনো রানাঘাট থাকছেন, তা এই হেক্টিক শিডিউল কীভাবে মেনটেন হয়। তা সেটার জন্যই আমাদের একটা আইডিয়া হলো যে আমরা সেরকমই একটা ভিডিও তৈরি করি, যেখানে আমরা সারাদিনে সত্যি হেক্টিক যায় না, তো কীভাবে আমরা মেনটেন করি সকাল থেকে রাত অবধি, বা কীভাবে সারাদিনের বিভিন্ন পেশেন্ট চলে, পেশেন্টের কী বক্তব্য থাকে, পেশেন্টই বা ডাক্তারবাবুকে কেমনভাবে নেয়, এই সব কিছু নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তা প্রথমে শুরু হলো সেটা তো অলরেডি বললাম। এবার সেকেন্ড চেম্বারে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রানাঘাট অ্যাপোলো। आजकल न्यूज़ में आ रहा है कि कोविड बहुत ज़्यादा बढ़ रहा है, तो उसके रिगार्डिंग आपका क्या ओपिनियन है? मतलब দেখো, মানে এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা বড় প্যান্ডেমিক ক্রস করে এসেছি। আমরা জানি সবাই যে প্যান্ডেমিকে কী হয়, লকডাউন ক্রস করে এসেছি, বিভিন্ন রকম কোভিডে প্রচুর আমাদের কাছের মানুষ, অনেক জানাশোনা লোকজন, তাদের ডেথ হয়েছে। সবাই বেসিক্যালি কোভিড-19 নিয়ে খুব বেশি ভয়ে থাকে যে না, কোভিড-19 হচ্ছে আবার, তার মানে বোধহয় আবার সমস্যা। তা প্রথমেই যেটা বক্তব্য ছিল সেটা WHO সাথে একই কথায় আমরা সবসময় বলে এসেছি
যে কোভিড-19 বেসিক্যালি কিন্তু একটা ভাইরাল, এবং ভাইরাল ডিজিজ, ভাইরাল ফিভার যেরকম হয় যে তার কোনো অ্যাকচুয়াল মেডিসিন থাকে না, পুরোটাই বডি ট্যাকেল করে, মানে যার যেরকম ইমিউনিটি সে সেরকমভাবে ট্যাকেল করে। আমরা কিন্তু তাই দেখে এসেছি। সত্যি কথা বলতে কোভিডের ভ্যাকসিন একটা বেরোলো, ভ্যাকসিন ছাড়া আমাদের কাছে কিন্তু হাতে তেমন কোনো ওষুধ ছিল না। সেটাই প্যান্ডেমিকের একটা মেন সমস্যা ছিল আমাদের কাছে, যে ভ্যাকসিনটা ছিল না আমাদের কাছে, নতুন ডিজিজ বলে ভ্যাকসিন হয়নি। এবার যে কোনো একটা প্যান্ডেমিক যখন হয় তারপরে কিন্তু ওটা একটা এন্ডেমিসিটি পায়। এন্ডেমিসিটি মানে একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেই ডিজিজটা, সেটাকে আমরা এন্ডেমিক বলি। তা যে কোনো প্যান্ডেমিক হয়ে যাওয়ার পর সেই ডিজিজটা কিন্তু এন্ডেমিক হয়ে থাকে। ভারতবর্ষে কোভিড যেহেতু হয়েছিল অ্যাজ এ প্যান্ডেমিক, তার জন্য এখন এন্ডেমিক জোনের মধ্যে থাকবে মানে হচ্ছে আগামী 10 বছর অবধি ধরতে পারেন যে এই কোভিড প্রত্যেক সিজনাল ভ্যারিয়েশন যখন হবে, যখন ভাইরাল ফিভারগুলো হবে, তখন আমরা দেখবো যে কোভিডও হচ্ছে। যেমন এই সিজনটা, যে সময়টায় ভাইরাল আমরা বেশি পাই, যে একটা সিজনাল ভ্যারিয়েশন চলছে, সেই সময় ভাইরাল হচ্ছে, তা সেই সময়ের জন্য কোভিডও হচ্ছে। সুতরাং এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। আমরা যখন এটা টেস্ট করবো, RT-PCR হয়তো পজিটিভ বেরোবে, কিন্তু এটা বেরোনো মানেই সেই পেশেন্টটার কোভিড হয়েছে মানেই আবার প্যানিক করতে হবে বা আমাদের আবার প্যান্ডেমিক হবে, এরকম কিন্তু নয় ব্যাপারটা। এন্ডেমিক জোনের মধ্যে এখন এন্ডেমিক ডিজিজ যেহেতু হয়ে গেছে কোভিড, সুতরাং কোভিড বেশ কিছু আমরা পাবো, কিছুটা পিক হবে, সবই কিন্তু হবে একদম নর্মাল ভাইরাল ফিভারের মতো। এবার হ্যাঁ, কোনো পেশেন্টের একটু সিরিয়াস হতে পারে বা কমপ্লিকেশানস হতে পারে, সেটা কাদের? যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কোমরবিডিটিস আছে, যেমন ক্যান্সার আছে, কিডনি ডিজিজ আছে, তাদের একটু বাড়াবাড়ি হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে, অবশ্যই কিছু পেশেন্টের ডেথও হতে পারে। কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে বলে আমার কোনো ধারণা হচ্ছে না এখনই। তার কারণ হচ্ছে কোভিডের এরকম ধরনের পিক প্রত্যেক বছর হবে, এটাই নিয়ম, এন্ডেমিসিটি যেহেতু হচ্ছে, এবং এটা আবার নিজে নিজে কমে যাবে, মানে সেলফ লিমিটিং, যেরকম ভাইরাল ফিভার হয়। সুতরাং এক্ষুনি কোভিড বাড়ছে বলে অত প্যানিক করার কোনো দরকার নেই। নিউজগুলো অবশ্যই আমাদের খুব প্যানিক করায় মাঝে মাঝে। আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, জ্বর সর্দি কাশি নিয়ে প্রচুর পেশেন্ট আসছে এবং ঠিকও হয়ে যাচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি প্রায় 2 সপ্তাহ ধরে বেশ কিছু জ্বর সর্দি কাশির পেশেন্ট দেখছি, যাদের আগে কোভিড হয়েছিল তাদের ক্ষেত্রে কাশিটা হয়তো একটু বেশি দিন থাকছে, তাদের ইনহেলেশন লাগছে, অ্যান্টিবায়োটিকও লাগছে, কিন্তু সেরকম খারাপ পেশেন্ট, মানে এসে খারাপ হয়ে গেছে, হসপিটালাইজড হয়েছে, এরকম কিন্তু আমি আমার প্রায় জ্বর সর্দি কাশি প্রত্যেক সপ্তাহেই প্রায় আমি গোটা 50টা পেশেন্ট দেখেই থাকি যারা জ্বর সর্দি কাশি, এখনও অবধি কিন্তু হয়নি, এখনও অবধি সিরিয়াস হয়ে পেশেন্ট অ্যাডমিশন হয়েছে এরকম কিন্তু একটাও হয়নি। সুতরাং সবাই ভালো হয়ে যাচ্ছে এবং যেরকম কোভিড-19-এর নিয়ম সেরকমভাবেই হচ্ছে। এবং আমরা সত্যি কথা বলতে আমরা RT-PCR কিন্তু টেস্টও করাচ্ছিলাম অনেক পেশেন্টের, মানে কোনো পেশেন্ট সাসপেক্টেড হলে খুব যদি খারাপ হয় আমরা করছি, কিন্তু সেরকম কোনো রোজ রুটিন টেস্ট করতে হচ্ছে এরকম কিন্তু নয়। সুতরাং এক্ষুনি প্যানিক করার কিছু নেই। अच्छा, और जैसे लास्ट टाइम जो वैक्सीन्स बना था, वैक्सीन्स लेने के बाद भी कोविड हो रहा है, उसका क्या रीज़न हो सकता है? দেখো, ভ্যাকসিন হচ্ছে একটা ডিজিজের সিভিয়ারিটিটা কমিয়ে রাখে। সুতরাং ভ্যাকসিন নেওয়া মানে যে সেই পেশেন্টের কোনো কোভিড হবে না বা সেই ডিজিজটা হবে না, এরকম কিন্তু নয়। আমরা ভ্যাকসিন নেওয়া হলো কী জন্য ভ্যাকসিন নেওয়া হলো? ভ্যাকসিন নেওয়া হলো সেই রোগটা প্রতিরোধ করতে পারে। তুমি আগে থেকে শরীরের মধ্যে কিছু অ্যান্টিজেন বা আগে থেকে কিছু অ্যান্টিবডি দিয়ে রাখবে, যেটা শরীরে অ্যান্টিজেনটা ঢুকলে তার এগেনস্টে রিয়াকশান হবে, পেশেন্টের কী হবে, পেশেন্টের কমপ্লিকেশনস হবে না। সুতরাং ভ্যাকসিন নেওয়া হয়েছে, কোভিড পজিটিভ হয়েছে, এটা হতেই পারে, কিন্তু তার কমপ্লিকেশনস হবে না। সুতরাং এবারও তাই, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের আবার কোভিড হতে পারে, না হওয়ার কোনো ব্যাপার নেই, পজিটিভ হতেই পারে। কিন্তু আমরা যদি দেখি পার্সেন্টেজ অফ কমপ্লিকেশান, যারা ভ্যাকসিনেটেড পার্সন তাদের কিন্তু কমপ্লিকেশানস নেই বললেই চলে, পার্সেন্টেজ অনেক কম, এটাই মেন রিজন। तो बेसिकली ये है कि कोविड के लिए इम्यूनिटी स्ट्रांग रखना ज़्यादा ज़रूरी है। একদম, যে কোনো ভাইরাল, শুধু কোভিড না, যে কোনো ভাইরালের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে ইমিউনিটি স্ট্রং রাখো। ইমিউনিটি স্ট্রং মানে প্রথম হচ্ছে সারাদিনের লাইফস্টাইল, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস এগুলো বাড়াতে হবে যেখান থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টস পাবো, আর তার সাথে একটা এক্সারসাইজ সারাদিনে, যাতে মাসেলগুলো অ্যাক্টিভ থাকে এবং রোগ প্রতিরোধ করতে পারে। আর যদি কোনো ডিজিজ থেকে থাকে, সুগার আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে,
বা ক্যান্সার আছে বা কিডনি ডিজিজ আছে সেগুলো যেন কন্ট্রোল থাকে। তাহলে কী হবে, কোমরবিডিটিস অনেক কম থাকবে এবং তার সাথে সাথে কমপ্লিকেশন সব থাকবে। ভিতরেরটা হয়তো পেশেন্টের পার্টনার দেখানো যাবে না, কারণ ওখানে প্রাইভেসি রিজন থাকে, দেখা যাবে। এটা হলো অ্যাপোলো রানাঘাটের কনসালটেশন চেম্বার। অলরেডি পেশেন্ট দেখা হয়ে গেছে, তা এখন এখান থেকে আমরা বেরোবো নেক্সট চেম্বারে। কিছু রিভিউ পেশেন্ট আর কিছু নতুন কনসালটেশন পেশেন্ট ছিল। এখানেও কিন্তু ফিভার কেস আছে, যেটা ও বলছিল আমাকে একটু আগে,
যে কোভিড কি বাড়ছে বা ফিভার কেস নিয়ে আমরা চিন্তিত কিনা। ফিভার কেস নিয়ে তো আমরা সবসময় চিন্তিত, কিন্তু এই মুহূর্তে প্যানিক করার মতো কোভিড কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এটা একটা এন্ডেমিক জোনের মধ্যে, এন্ডেমিসিটি যেরকম পায় সেরকম প্যান্ডেমিক ডিজিজের একটা ফরওয়ার্ডিং পার্ট। যাই হোক, তা অ্যাপোলো এখানে অলরেডি হয়েছে প্রায় 5-6 মাস হয়ে গেল। আমি 5-6 মাস ধরেই এখানে কনসাল্টিং পার্টে আছি এবং ওই রানাঘাটে এসে রানাঘাটের চেম্বারগুলোর মধ্যে অ্যাপোলো করে তারপর আমরা চলে যাই হচ্ছে দত্তকুড়িয়াতে। তা এখন এখান থেকে বেরিয়ে রানাঘাটের আরেকটা চেম্বার আছে, ওটা করব। ওখানেও এরকম বেশি নয়, 5-6 জন 7 জন থাকবে, দেখব, দেখে তারপর আমরা আমাদের যেটা নেক্সট চেম্বার সেখানে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে এরপরে নেক্সট চেম্বারে আমরা ঢুকবো। এটা হচ্ছে জাস্ট এই অ্যাপোলোর থেকে একটু বেরিয়েই আরেকটা গলি আছে, ওই গলির মধ্যে ঢুকেই, যেটাকে আমরা রানাঘাট খ্রিস্টান পাড়া বলি, খ্রিস্টান পাড়াতে। আমাদের জাস্ট অ্যাপোলো থেকে বেরিয়ে কুপার্সের মুখে ঢোকার সময় খ্রিস্টান পাড়া। খ্রিস্টান পাড়ার এই চেম্বারটার আবার বেশ একটা স্পেশালিটি আছে। এইখানে যা আমার পেশেন্ট আছে সবই হচ্ছে ইন্ডিয়ার বাইরে কাজ করে। খ্রিস্টান পাড়াতে ম্যাক্সিমাম পেশেন্ট তারা কিন্তু হয় দুবাই, নয় ইরাক, নয় ইরান, নয় ওমান, এসব জায়গায় কাজ করে। ওখান থেকে আনফিট হয়ে এখানে আবার ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কারো হয়তো সুগার, কারো কোলেস্টেরল, হ্যাঁ, उसको फिट करके फिर वापस भेजना है, ठीक है। এখানে ফর্মালিটিজ অনেক বেশি। প্রথমে ফিট তো হয়ে যায় 1 মাসের মধ্যে, তারপরে বিভিন্ন কোশ্চেন্স, ওদের ফরম্যাট, এই ফরম্যাটে ওকে ফেলে ঠিক করা। ম্যাক্সিমাম পেশেন্ট ওখানে শেফের কাজ করে, মানে কুক, প্রফেশনাল কুক, ঠিক আছে। তা ওখানে বিশেষ করে ইরাকের মধ্যে একটা বেশ মানে বাজে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে অতক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবে কিনা, এইসবের ব্যাপারগুলো নিয়ে খুব ওদের কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার চলে। তারপরে 2 মাস পরে গিয়ে এরা ফিট হলে তারপরে যেতে পারবে। এরকমও পেশেন্ট হয়েছে যে ফিট হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, এরকমও পেশেন্ট হয়েছে।